এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। তিনি নাক কান গলা বিশেষজ্ঞ। আপনি আছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এবং হেড অফ ইএনটি ডিপার্টমেন্টের হেড আপনি। এটা হচ্ছে আপনার হসপিটালটার নামটা যদি একটু বলতেন। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। জি, আমি এই হসপিটাল সম্পর্কে পরিচিত। এটা তো বসুন্ধরায় অবস্থিত। জি, এটা হচ্ছে বসুন্ধরা রিভারের ভিতরে, হাসনাবাদ কেরানীগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। ও ইএনটি ডাক্তারদের অনেক চাহিদা থাকে। শিশুদের সমস্যা হয় গরমে ঠান্ডায়, বৃদ্ধদেরও হয়, মাঝবয়সীদেরও হয়, সবারই হয়। তো প্রধান কি সমস্যা আসলে, যেটা আসলে খুব অল্পতেই সমাধান হয় কিন্তু রোগীরা বুঝে না, না বুঝে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে? এই সমস্যাটা সম্পর্কে একটু বলেন, এটার সমাধানটাও বলে দেন যেন অযথা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করতে হয়। যেটা আসলে শিশু এবং বৃদ্ধ আপনি যেটা মেনশন করলেন যে খুব ফ্রিকোয়েন্টলি যে প্রবলেমে আক্রান্ত হয় সেটি হচ্ছে ইনফেকশন। অ্যাকচুয়ালি ভাইরাল ইনফেকশন হতে পারে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যেমন নাকে এবং সাইনাসে এখানে সাইনোসাইটিস তৈরি হতে পারে, এবং গলার ভিতরে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এবং কানের ভিতরে যদি ইনফেকশন হয় এটিকে বলা হয় অটাইটিস মিডিয়া। এই ধরনের সমস্যা কিন্তু শীত গরমে এবং বিভিন্ন সিজনেই এটা হয়ে থাকে। বিশেষ করে আমরা প্র্যাকটিক্যালি সাধারণ মানুষ মনে করে যে ঠান্ডার অ্যাটাকটা মনে হয় শীতকালে বেশি হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে ঠান্ডার থেকে যে ইনফেকশনের রেট এটি কিন্তু গরমকালে বেশি। তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো গরমকালে কিন্তু রোগীদের অনেক বেশি সিরিয়াল থাকে এবং হাসপাতালে এবং চেম্বারে কিন্তু ব্যাপক রোগীদের ভিড় থাকে। সেটির কারণে হচ্ছে যে ব্যাকটেরিয়ার কালচারটা কিন্তু এই গরমে বেশি হয়। ব্যাকটেরিয়া কালচার বেশি হওয়ার কারণে কিন্তু ইনফেকশন রেটটা বেশি হয়। ইনফেকশনের কি ওষুধটা আসলে ঘরে বসে খেয়ে ফেলা যায় যেটার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, এরকম কোনো পরামর্শ আছে? আচ্ছা, এই বেশিরভাগ ক্ষেত্রে যদি ভাইরাল ইনফেকশন হয় সেক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিকের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন নেই। সেটি আমরা যেটা ঘরে বসে সাজেস্ট করতে পারি সেটি হচ্ছে যে বেশি ঠান্ডা যেন না লাগে, অর্থাৎ বেশি সোয়েটিং যেন না হয়, এই জিনিসটার দিকে বেশি করে খেয়াল রাখা। এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা গোসল করে কিন্তু চুলটা ভালো করে শুকায় না। চুল ভালো না করে শুকানোর কারণে কিন্তু ঠান্ডা এক্সপোজারটা বেশি হয়, এবং কোল্ডের যে ইনটলারেন্স যেটা হচ্ছে আপনার বেজোফিল ডিগ্রানুলেশন হয় এবং বডিতে মিডিয়েটর রিলিজ হয়, সেক্ষেত্রে তাদের এই উপদেশটাকে ফলো করতে হবে। অনেকে আছে যে একটু গরম লাগলো তো হঠাৎ করে একটু ঠান্ডা শরবত, বেশি পরিমাণ আইস কোল্ড খেয়ে নিল, সেক্ষেত্রেও কিন্তু তার একটা ইনফেকশন সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি না, এবং প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন যেটা হচ্ছে ওটিসি ড্রাগ, এটা হচ্ছে ওভার দি কাউন্টার। যে কেউ কিন্তু যে কোনো সময় একটা প্যারাসিটামল কেনার অধিকার রাখে বা একটা অ্যান্টিহিস্টামিন কেনার অধিকার রাখে, সেক্ষেত্রে কিন্তু এটা সেবন করতে পারে। এসি এবং ফ্যান একসাথে চালিয়ে যারা ঘুমায় তাদের কি ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে? আমার মনে হয় যে এসি এবং ফ্যান একই সাথে চালালে ঠান্ডা লাগার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কোন মাধ্যমটি ব্যবহার করা উচিত? না পারতে এসি ব্যবহার না করা উচিত, নাকি এসিতেই বেশি থাকা উচিত, ফ্যানে কম থাকা উচিত, নাকি ফ্যানে বেশি থাকা উচিত, এসিতে কম থাকা? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যদি এসি চালায় তাহলে ফ্যানটা অফ রাখলেই আমার মনে হয় বেশি ভালো হবে, এবং ঘরটা সমানভাবে এটা কুল হবে। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। যারা সর্বক্ষণ এসিতে থাকে তারা যখন গরমে বের হয় তখন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কতটুকু বেশি থাকে? এটা ঠান্ডা, যারা সবসময় এসি থেকে অভ্যাস, তারা যদি হঠাৎ করে ঠান্ডাতে যায়, মানে একটা বাহিরের গরমে যায় বাহিরের একটা পরিবেশে যায়, তার কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং ইনফেকশনের রেটটা কিন্তু অনেক বেড়ে যায়। এই জন্য আমাদের কমিউনিটি মেডিসিনে একটি কথা আছে যে এসি থেকে যদি গরমে যেতে হয় তাহলে কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ একটি এমন একটা তাপমাত্রা থাকবে যেটা গরমও না ঠান্ডাও না, একটা নর্মাল একটা টেম্পারেচার নিয়ে তারপরে কিন্তু সে কিন্তু হিট একটা এনভায়রনমেন্ট। অতিরিক্ত গরমে ঘেমে হঠাৎ করে এসিতে এসে জোরে এসি ছেড়ে থাকা, এটা কি ঠান্ডা লাগার এটা একটা অন্যতম কারণ হতে পারে আর কি। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে আমার মনে হয় যে বাইরে থেকে যখন গরম থেকে আসবেন তখন কাপড় খুলে ফ্যানের বাতাসে একটু শীতল হয়ে তারপরে তাকে এসি রুমে যাওয়া উচিত বলে আমি মনে করি। সারা বছর গরম পানি দিয়ে গোসল করা উচিত নাকি সারা বছর ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিত? এটা আসলে এজের উপর নির্ভর করে। যারা একটু ওল্ড এজ, একটু বেশি বয়স্ক, ওনাদের ক্ষেত্রে গরম পানিটা বেশি কমফোর্টেবল গরমের দিনেও এবং শীতের দিনেও। কারণ বয়স হয়ে গেলে মানুষের পেইনের যে সেন্সিটিভিটি এটা কিন্তু অনেক বেড়ে যায়, এবং এই গরম পানিটা কিন্তু পেইনটাকে অনেকটা, শরীরের পেইন, বিভিন্ন জয়েন্টের পেইন, মাসেলের পেইন, এগুলো কিন্তু কমিয়ে দেয়। আর যদি আমি মনে করি ইয়াং এজের জন্য আমি মনে করি যে গরম ঠান্ডা যে সময় যে ঋতুতে যে পানিটা পাওয়া যায় স্বাভাবিক পানি। কত বয়স পর্যন্ত? ইয়াং এজ বলতে আমি মনে করছি যে আফটার 18 টু আপ টু 35 বা 40 ইয়ার্স পর্যন্ত সে স্বাভাবিক পানি দিয়ে গোসল করবে। গরমের দিনে যে পানিটা আমাদের আবহাওয়াতে পাচ্ছি আমরা, যেটা গরম পানি, এটা দিয়ে করবে। শীতকালে স্বাভাবিক
যে পানিটা পাচ্ছে এটা দিয়ে সে করতে পারে। বাট যদি তার ইনফেকশনের চান্স বেশি থাকে, যেমন টনসিলাইটিস, ওয়াটাইটিস মিডিয়া, তাহলে কিন্তু গরমের দিনে শীতের দিনে তাকে গরম পানি ব্যবহার করলে তার কানে কম শোনার প্রবণতা মানুষের ইদানিং বেড়ে যাচ্ছে, এটা কি কারণ? কানে কম শোনার প্রবণতা বেড়ে যাওয়ার পিছনে অন্যতম একটি যে কারণ সেটা হলো ডিভাইস, সেগুলো হেডফোন ব্যবহার করা। এটা ব্যাপক হারে এটা একটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। হেডফোন ব্যবহার করলে কিন্তু কানের যে আমাদের নার্ভ আছে, এটা অডিটরি নার্ভ বা ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ বলা হয়, এই নার্ভটা কিন্তু ডিজেনারেশন হয় এবং এই নার্ভটা কিন্তু একবার লস হলে আর রিজেনারেট করার কোনো সুযোগ থাকে না। এটিকে বলি আমরা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং রোগীরা কিন্তু অল্প সময়ে কথা শুনলে বা ফোনে কথা বললে তার কানটা গরম হয়ে যায় এবং তার কানে এক ধরনের অযাচিত শব্দ, যেটিকে বলা হয় টিনিটাস বা ভো ভো শো শো, ভন ভন, শন শন, ঝনঝন, এই ধরনের আওয়াজ কিন্তু তার কানের মধ্যে তৈরি হয়। নাক বন্ধ থাকে অনেকেরই, নাক খোলার জন্য অ্যান্টাজল জাতীয় ড্রপ ইউজ করা হয়। অনেকে বলে সেটা হার্টের জন্য ক্ষতিকর বা সেটা ব্যবহার করা ভালো না। তো আসলে নাক বন্ধ থাকার কারণগুলো কি কি এবং নাক বন্ধের চিকিৎসা কি? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আচ্ছা, ধন্যবাদ। নাক বন্ধ এটি খুবই একটি কমন রোগ। আপনি যেটা বলেছেন অ্যান্টাজল, রাইনোজল, অক্সিনিক্স বা আফরিন, নেটাজল, জলি, এই ধরনের ড্রপ বিভিন্ন মানুষের পকেটে আমরা দেখি, নিয়ে ঘুরি। যখনই নাক বন্ধ হয় তখনই কিন্তু সেই নাকের ড্রপটা ইউজ করছে। এটি কিন্তু হিতে বিপরীত হয়। মোর দ্যান 10 ডেজ যদি আপনি ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ ইউজ করেন তাহলে কিন্তু একটি রোগ তৈরি হয় পার্মানেন্টলি, সেটিকে বলা হয় রাইনাইটিস মেডিকোমেন্টোসা। রাইনাইটিস মেডিকোমেন্টোসা হলে পরবর্তীতে অ্যান্টাজল, রাইনোজলে তার কাজ হবে না। আগে যে বেনিফিটটা পেত তাৎক্ষণিকভাবে সে সুখের একটা অনুভূতি পায়, কিন্তু পরবর্তীতে রিবাউন্ড কনজেশন হয়, অর্থাৎ কনজেশন প্রিভেন্ট করে আবার কিন্তু নতুন করে কনজেশন তৈরি হয়। এই জন্য আমাদের কথা হচ্ছে নট মোর দ্যান 10 ডেজ সে কিন্তু ডিকনজেস্টেন্ট ব্যবহার করতে পারবে। তার যদি আজীবনের প্রবলেম হয় তাহলে 10 দিনে তার কি উপকার হবে? আচ্ছা, সেটি প্রতিনিয়ত চিকিৎসাটা কি হবে? তাকে হচ্ছে ইভ্যালুয়েশন করতে হবে। নাক যে আপনি যেটা বললেন যে নাক বন্ধের কারণটা কি, হয়তো তার নাকের হাড় বাঁকা থাকতে পারে, মাংস বৃদ্ধি থাকতে পারে, পলিপ থাকতে পারে। আরেকটি কমন যে বিষয় সেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস, সবসময় হাঁচি দেয় এবং সবসময় কিন্তু সে নাকে কনজেশন নিয়ে সে কিন্তু আক্রান্ত থাকে, তাকে কিন্তু এটা ইভ্যালুয়েশন করতে হবে। আরেকটা হচ্ছে অবেসিটি। অনেক যদি মোটা হয়ে যায় একটা মানুষ, তার নাকে এমনি বন্ধ থাকবে, কারণ তার অক্সিজেন ডিমান্ড অনেক বেশি এবং ওই নাকে কিন্তু ওই বাতাসটা ক্যারিং করতে পারে। আপনি 4টা কারণ বললেন, এর ভিতরে যাদের হাড় বাঁকা নাকের তার জন্য কি চিকিৎসা? যদি নাকের হাড় বাঁকা থাকে এবং সেটি যদি নাকের স্প্রে, আমরা যেটা স্টেরয়েড স্প্রে দিই এবং অ্যান্টিহিস্টামিন, মন্টেলুকাস লং টাইম দেওয়ার পরেও যদি পেশেন্ট রেসপন্স না করে তাহলে আমরা সার্জারি করে দিই এখানে। যাদের নাকে পলিপ আছে, যাদের নাকে পলিপ আছে, পলিপ যদি খুবই লিমিটেড থাকে এবং খুবই ছোট পলিপ থাকে তাহলে সিস্টেমিক স্টেরয়েড দিলে এটা পলিপ রিমুভ হয়ে যায়, এটাকে আমরা মেডিকেল পলিপেক্টমি বলি। এবং ট্রিটমেন্টে যদি এটা রেসপন্স না করে তাহলে এটা আমরা অপারেশন। যাদের অ্যালার্জির কারণে নাক বন্ধ থাকে, আচ্ছা, অ্যালার্জির কারণে যদি নাক বন্ধ হয় তাহলে অ্যালার্জেনকে আমাদের খুঁজতে হবে, যেমন অ্যালার্জেন কোন কোন জায়গায় তার আছে টেস্টের মাধ্যমে বোঝা যায়, অথবা পেশেন্টকে কোশ্চেন করলে সে বলে দেয় যে আমি ডাস্টে গেলে আমার অ্যালার্জি হয়, তাহলে তাকে মাস্ক ব্যবহার করতে হবে। তখন তাকে আপনি কি? তাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সে যদি বাইরে, যে মোটা তার শুকাতে হবে। জি জি, এক্স্যাক্টলি। ওকে, আমরা আপনার কাছ থেকে তো অনেকগুলি তথ্য পেলাম। নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশে সবচেয়ে বড় নামকরা ডাক্তার ছিলেন বা আছেন প্রাণগোপাল দত্ত, যে আমাদের স্যার, আপনাদের স্যার। তো আপনারা কেউ স্যারের কাছাকাছি নাম ডাক অর্জন করতে পারছেন না কেন? স্যার তো আসলে একজন ইউনিক পারসন। স্যার তো আসলে নাক কান গলাকেই আমাদের মাঝে বিল্ড আপ করেছেন স্যাররা। আমাদের যার স্যাররা ছিলেন এম আলাউদ্দিন স্যার এবং প্রাণগোপাল দত্ত স্যার, ওনাদের যে অ্যাক্টিভিটি আমরা কিন্তু আসলে ওই দেখেই কিন্তু আমরা নাক কান গলায় এসেছি, করছে না যে তা না। এখনও কিন্তু আমাদের যারা আমাদের স্যার আছেন তারাও কিন্তু এই নাক কান গলাটাকে একটা এস্টাবলিশ পর্যায়ে কিন্তু নিয়ে যাচ্ছেন। স্যাররা তো ছিলেন হলো কর্ণধার, এই জন্য স্যাররা টনসিল অপারেশন করলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? টনসিল অপারেশন যদি 3 বছর বয়স হওয়ার পরে অপারেশন করা হয় তাহলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনো হ্যাম্পার করবে না এবং এটা স্টাডিতে প্রমাণিত। যাদের টনসিল আছে তাদের কি টনসিল অপারেশন করাই বেস্ট ট্রিটমেন্ট নাকি ওষুধের উপর নির্ভর হওয়া? টনসিলের অপারেশনের কিছু গাইডলাইন আছে যেটাকে বলা হয় সাইন গাইডলাইন। বছরে যদি 7 বার টনসিলের ব্যথা হয় 1 বছরে, পরপর 2 বছরে যদি 5 বার 5 বার 10 বার ব্যথা হয়, পরপর 3 বছরে যদি 3 বার করে 9 বার ব্যথা হয় তাহলে কিন্তু গাইডলাইনের আওতায় সে চলে যাবে এবং তাকে কিন্তু সে তখন অপারেশন করিয়ে নিতে হবে। একবার টনসিল হলে কিন্তু অপারেশন নয়,
টনসিল কিন্তু মাল্টিপল ফ্রিকোয়েন্ট যদি অ্যাটাক হয়, টনসিল যাদের অপারেশন একবার করা হয় তাদের আবার সেকেন্ড টাইম টনসিল হতে শোনা যায় মাঝে মাঝে, সেটা কি সত্য নাকি সত্য না? টনসিল অপারেশন যদি করা হয় তাহলে কখনোই আর টনসিল আর ফিরে আসবে না। হ্যাঁ, যদি ইনঅ্যাডিকুয়েট সার্জারি হয়, অর্থাৎ লোয়ার পোলের দিকে কিছু বিটস অফ টিস্যু যদি থেকে যায়, যখন একটা সময় ছিল যে সুতা দিয়ে বেঁধে টনসিল অপারেশন করতাম, আমি নিজেও করেছি আমার স্টুডেন্ট লাইফে, কিন্তু এখন আমরা সুতা দিয়ে বেঁধে অপারেশন করি না। লেটেস্ট অপারেশন এটা ডায়াথেরমি দিয়ে করি অথবা কবলেশন করি। কোনো ধরনের কোনো লাইগেচার অর্থাৎ সুতা কিন্তু ইউজ করা লাগে না, অর্থাৎ সেলাইবিহীন আমরা এখন কিন্তু টনসিল অপারেশন করছি। এতে করে বিটস অফ টিস্যু থেকে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। অসংখ্য ধন্যবাদ। একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে দর্শকের সাথে আপনি কিছু কথা বলতে চাইলে ক্যামেরায় তাকিয়ে বলতে পারেন। যে আমাদের মধ্যে একটি জিনিস মহামারী আকার ধারণ করেছে বর্তমান সমাজে, সেটি হলো নাক ডাকা। নাক ডাকা হচ্ছে দুই ধরনের, সেটি হচ্ছে নাক ডাকা সিম্পল স্নরিং, আর একটা হলো স্নরিং উইথ অ্যাপনিয়া। নাক ডাকতে ডাকতে যদি শ্বাস বন্ধ হয়ে যায়, একটা মানুষ নাক ডাকছে রাতের বেলা, হঠাৎ করে নাক ডাকা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড নাই, পাশের মানুষটি যিনি শুয়ে আছেন, স্ত্রী অথবা স্বামী, উনি কিন্তু মনে করছেন, ভয় পাচ্ছেন যে উনি মনে হয় নাই দুনিয়াতে, সে কিন্তু তাকে ধাক্কা দিচ্ছে। এটি হচ্ছে অ্যাপনিক অ্যাটাক। অ্যাপনিক অ্যাটাক যদি কারো নাক ডাকার সাথে সাথে এই অ্যাপনিক অ্যাটাক থাকে, তাহলে এটি একটি বড় ধরনের ডিজিজ। এটিকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আন্ডার ডায়াগনোস থাকে। সমাজে মানুষ এটিকে রোগ মনে করে না, মনে করে যে বাপ দাদা নাক ডাকতো তো আমিও নাক ডাকি, আর নাক ডাকা পুরুষের অলংকার, আর গভীর ঘুম হলেই তো মানুষ নাক ডাকে। আসলে তো ঘুম গভীর হলে মানুষ নাক ডাকে না। যারা নাক ডাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের ঘুমটা ফ্রেশ হয় না, সারা রাত ঘুমাচ্ছে, ফ্র্যাগমেন্টেড স্লিপ হয়, আনরিফ্রেশ স্লিপ হয়, সারা দিনের প্রোডাক্টিভিটি তার অনেক কমে যায়। মিটিংয়ে ঘুমাচ্ছে, গাড়িতে ঘুমাচ্ছে, টেলিভিশন দেখতে দেখতে ঘুমাচ্ছে, পেপার পড়তে পড়তে ঘুমাচ্ছে। আমি এমন সিরিয়াস কিছু রুগী পেয়েছি যারা বাথরুমে গিয়ে তাদের 4-5 বার দরজা ভেঙে তাদেরকে বের করা লাগছে। অর্থাৎ সারা রাত্রে ফ্র্যাগমেন্টেড স্লিপ হওয়ার কারণে দিনের বেলা পরিপূর্ণ ঘুম, রাতের বেলা পরিপূর্ণ ঘুম না হওয়ার কারণে দিনের বেলা কিন্তু তার সারা দিন সে স্লিপিনেস থাকে, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস হয়। এই স্লিপিনেসের কারণেই কিন্তু তার প্রোডাক্টিভিটি কমে যায়। এই জন্য মনে করতে হবে যে এটি একটি বড় ধরনের রোগ। এই যে রাতের বেলা অক্সিজেন কমে যায়, বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন কমে যাওয়ার কারণে তার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে ডায়াবেটিস মেলাইটাস অনেক ধরনের রোগ তার তৈরি হয়। সুতরাং নাক ডাকাকে কোনোভাবেই আমরা অবমূল্যায়ন করব না, এবং নাক ডাকার রোগীকে কোনোভাবেই হাসির পাত্র বানাবো না, এবং অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার থেকে আমরা এর চিকিৎসা নেব। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।